প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পলাশ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমরা বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের জন্য আজ দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় থেকে আমি একটি ক্লাস উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণী আমি গতদিন যে ক্লাসটি উপস্থাপন করেছিলাম সেটি ছিল তৃতীয় অধ্যায়। আজ আমি চতুর্থ অধ্যায় থেকে একটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখি চতুর্থ অধ্যায়ে আছে কৃষিজ উৎপাদন। চতুর্থ অধ্যায়ে আছে কৃষিজ উৎপাদন। আমরা কৃষিজ উৎপাদন থেকে একটু দেখব। কৃষি উৎপাদন বলতে বিভিন্ন প্রকার মাঠ ফসল, উদ্যান ফসল। কৃষিজ উৎপাদন বলতে বিভিন্ন প্রকার মাঠ ফসল, উদ্যান ফসল, ঔষধি গাছপালা, মাছ চাষ, গৃহপালিত পশু পাখি পালন প্রভৃতি উৎপাদনকে বোঝায়। কি বোঝায় কৃষিজ উৎপাদন বলতে? বিভিন্ন প্রকার মাঠ ফসল, উদ্যান ফসল, ঔষধি গাছপালা, মাছ চাষ, গৃহপালিত পশু পাখি উৎপাদনকে বোঝায়। মানুষের জীবনযাত্রা চলমান রাখতে কি হয়? মানুষের জীবনযাত্রা চলমান রাখতে কৃষিজ উৎপাদন বাড়ানোর দরকার। বাংলাদেশের পতিত ও অব্যবহৃত জায়গাগুলোতেও কি করা যায়? পরিকল্পিতভাবে ফুল ফল ও শাকসবজি চাষাবাদ করা যায়। এছাড়া শস্য পর্যায় অবলম্বন করে আমরা এক ফসলের পর অন্য ফসল, অর্থাৎ কি করা যেতে পারে? দানা জাতীয় ফসলের পরে কি করা যায়? সরিষা, মাসকলাই এগুলো চাষ করা যায়। অথবা আঁশ জাতীয় ফসলের পরে দানা জাতীয় ফসলের চাষ করা যেতে পারে। এছাড়াও এদেশে বাঁশ, বেত, পাটকাঠি, খড়, নারিকেল, ছোবড়া ইত্যাদি শিল্পের কি হয়? কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। কাজেই কি করা দরকার? কৃষি উৎপাদন সম্পর্কে আমাদের জানা খুব জরুরি। আমরা কৃষি উৎপাদন থেকে আজ প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি। প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি থেকে একটু আলোচনা করব। আমরা এই ফসল চাষ পদ্ধতির মধ্যে থেকে প্রথমেই ফসল চাষ পদ্ধতির মধ্যে অনেক কিছু আছে, যেমন ধান, পাট, সরিষা, মাসকলাই ইত্যাদি ফসল চাষ পদ্ধতি আছে। এর মধ্যে থেকে আমরা ধান চাষ পদ্ধতি থেকে একটু আলোচনা করব। এই ধান চাষের ধান চাষের বিষয়টি একটু আলোচনা করব, তোমরা খেয়াল করবে। বাংলাদেশ দানা জাতীয় ফসলের মধ্যে কি? বাংলাদেশে দানা জাতীয় ফসলের মধ্যে ধানের উৎপাদন বা ধানের চাষ সব থেকে বেশি। বাংলাদেশে দানা জাতীয় ফসলের মধ্যে ধানের উৎপাদন বা ধানের চাষ সব থেকে বেশি। কারণ মানুষের প্রধান খাদ্যশস্য হলো ভাত, তাই তো?
মানুষের প্রধান খাদ্যশস্য হলো ভাত। ধানের ফলন সব জমিতে সমান হয় না নাকি? ধানের ফলন সব জমিতে সমান হয় না। মানুষের প্রধান খাদ্যশস্য ভাত, সেক্ষেত্রে বলছে যে দানা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশের ধান চাষের সব থেকে বেশি। তো বলছি কি ধানের ফলন সব জমিতে সমান হয় না, অর্থাৎ ধান চাষের জন্য তাহলে জমি বাছাই করা প্রয়োজন। সেক্ষেত্রে মাঝারি নিচু ও নিচু জমিতে ধান চাষ ভালো হয়। মাঝারি নিচু ও নিচু জমিতে ধান চাষ, ধানের ফলন বেশি হয়। মাঝারি উঁচু জমিতেও ধান চাষ করা যেতে পারে, তবে এক্ষেত্রে কি করতে হবে? সেচের যথোপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। সেচের জন্য যথোপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। আর কোন মাটি সব থেকে ভালো? এঁটেল ও পলি দোআঁশ মাটি। ধান চাষের জন্য এঁটেল ও পলি দোআঁশ মাটি। ধান চাষের জন্য কি এঁটেল ও পলি দোআঁশ মাটি সব থেকে ভালো। তাহলে আমরা যদি বলি ধান চাষ বাংলাদেশে কি কি ধরনের ধানের চাষ হয়ে থাকে, আমরা একটু দেখি। বাংলাদেশে প্রধানত 3 ধরনের ধানের চাষ হয়। তিন ধরনের ধান চাষ হয়ে থাকে। কি কয় ধরনের? 3 ধরনের। বাংলাদেশে প্রধানত 3 ধরনের ধান চাষ হয়ে থাকে। কি কি? একটা বলা হয় স্থানীয় জাত, একটা হলো স্থানীয় জাত, এই ধরনের মধ্যে একটি আছে স্থানীয় জাত। দ্বিতীয়টি কি? স্থানীয় উন্নত জাত নাকি? দ্বিতীয়টি আছে স্থানীয় উন্নত জাত। স্থানীয় উন্নত জাত। আর 3 নাম্বারটি কি আছে? তিন নাম্বারটা আছে উচ্চ ফলনশীল, অর্থাৎ উপসি জাত। আমরা সংক্ষেপে বলি উপসি জাত। তাহলে আমরা দেখছি কি বাংলাদেশে 3 ধরনের ধান চাষ হয়। একটা হলো স্থানীয় জাত, আরেকটা হচ্ছে স্থানীয় উন্নত জাত, আরেকটা হচ্ছে কি উচ্চ ফলনশীল উপসি জাত। আমরা একটু দেখি স্থানীয় জাতের মধ্যে কি কি ধরনের ধান চাষ হতো, আমরা একটু দেখি। স্থানীয় জাতের মধ্যে ধান চাষ হতো কেপি, গিবরি, দুধসর, লতিশাই। টেকটি, গিবরি, দুধসর, লতিশাই। তাহলে আমরা কি উন্নত জাতের নাম জানি? আমরা একটু একটা উন্নত জাতের নাম একটু দেখি।
কটকতরা কাজললতা কালিজিরা হাসিকলমি ইত্যাদি। তাহলে আমরা স্থানীয় জাত, স্থানীয় উন্নত জাত আর উচ্চ ফলনশীল জাতের মধ্যে স্থানীয় জাত আর স্থানীয় উন্নত জাতের কয়েকটা নাম দেখলাম। আমরা একটু উচ্চ ফলনশীল উফশী জাতের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানবো। খেয়াল করবে তোমরা, উচ্চ ফলনশীল উফশী জাতের একটু বৈশিষ্ট্য। উচ্চ ফলনশীল উফশী জাতের বৈশিষ্ট্য আমরা একটু দেখব। উচ্চ ফলনশীল উফশী জাতের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে তোমরা বলতে পারবে কেউ? উচ্চ ফলনশীল উফশী জাতের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? যেমন গাছ কি হয়, গাছ মজবুত এবং পাতা খাড়া হয়। গাছ মজবুত হয় এবং পাতা খাড়া হয়। কি হয়, শীষের ধান পেকে গেলেও গাছের রং সবুজ থাকে। গাছ খাটো হয়, হেলে পড়ে না। তারপর কি আছে, খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়। খড়ের থেকে ধানের উৎপাদন বেশি হয়। পোকা ও রোগের আক্রমণ কম হয়। পোকা ও রোগের আক্রমণ কম হয়। উফশী জাতে অধিক কুশি গজায়, এবং সার গ্রহণ ক্ষমতা বেশি থাকে। তাহলে কি কি বলছি? গাছ মজবুত এবং পাতা খাড়া। পাতা খাড়া, গাছ মজবুত এবং পাতা খাড়া। কি বলছি? শীষের ধান পেকে গেলেও শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। গাছ খাটো ও হেলে পড়ে না। বলছিলাম কি, গাছ খাটো ও হেলে পড়ে না। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়।
পোকা ও রোগের আক্রমণ কম হয়, পোকা ও রোগের আক্রমণ কম হয়, অধিক পুষ্টি জন্মায়, সার গ্রহণ ক্ষমতা বেশি থাকে। তাহলে কি বলছি, গাছ মজবুত এবং পাতা খাড়া হয়, শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে, গাছ খাটো ও হেরে পড়ে না, খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়, পোকা ও রোগের আক্রমণ কম হয়, অধিক কুশি গজায়, সার গ্রহণ ক্ষমতা বেশি থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজ ধান চাষ সম্পর্কে একটু ধারণা পেলাম, কি কি জাতের ধান চাষ হয়। এর মধ্যে থেকে এখন বেশি চাষযোগ্য ধান স্থানীয় অর্থাৎ বেশি চাষ হয় উফশী জাত অর্থাৎ উচ্চ ফলনশীল জাত। এই উচ্চ ফলনশীল জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা ধান চাষের বীজতলা তৈরি থেকে শুরু করে পরবর্তীতে আরো কিছু জানবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।